আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আলোচনা করব জ্যামিতিক আকৃতির গল্প নিয়ে। তো দেখো, একজন ভদ্র মানুষের ছবি দেখতে পাচ্ছ, গ্রিক পণ্ডিত ইউক্লিড 300 বিসি। জ্যামিতি গণিতের পুরনো কিন্তু মজার একটি শাখা, কারণ জ্যামিতি জেনেই আমরা আমাদের খেলার মাঠ, বাগান, ঘরবাড়ি, জমিজমা ইত্যাদি পরিমাপ করে থাকি। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে জ্যামিতি শব্দের মানে কি। তো জানা যায়, গ্রিক দেশের মানুষেরা ভূমিকে জিও বলতো। গ্রিক দেশের মানুষরা ভূমিকে কি বলতো? জিও। পরিমাপকে বলতো মেট্রন। তাহলে এই দুইটি শব্দ জিও এবং মেট্রন মিলেই জিওমেট্রি, বা বাংলায় এটাকে আমরা জ্যামিতি বলি। তাহলে তোমরা বুঝতেই পারছো জ্যামিতি কোথায় থেকে তৈরি হলো। জ্যামিতি হচ্ছে গ্রিক দেশ থেকে মূলত তৈরি হয়েছে। অ্যান্ড গ্রিক দেশের মানুষরা ভূমিকে জিও বলতো এবং পরিমাপকে মেট্রন বলতো। এই দুইটা শব্দ একসাথে করেই জিওমেট্রি শব্দটির উদ্ভব হয়েছে, এবং বাংলায় যেটাকে আমরা বলি জ্যামিতি। জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। তাহলে জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাপ। এবার তাহলে প্রশ্ন করতে পারো যে জ্যামিতির প্রয়োজন কেন হয়েছিল। আজ থেকে অনেক অনেক বছর আগে কৃষিকে নির্ভর করে গড়ে উঠেছিল বিভিন্ন সভ্যতা। যে প্রথমে যেহেতু কৃষি তৈরি হয়, এই কৃষিকে নির্ভর করে সভ্যতা গড়ে উঠেছিল। কৃষিকাজের প্রয়োজন হয় জমি জমার, আর এই জমিজমা পরিমাপের জন্যই প্রয়োজন হয় জ্যামিতির। বুঝতে পারছো? তবে আজকাল জ্যামিতি শুধু জমি পরিমাপের জন্য ব্যবহার হয় না, গণিতের অনেক জটিল সমস্যাও জ্যামিতির জ্ঞান ব্যবহার করে সমাধান করা হচ্ছে। প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারতবর্ষ, চীন ও দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার বিভিন্ন কাজে জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তবে চীন গ্রিক সভ্যতার যুগে জ্যামিতির সাজানো গোছানো সুন্দর রূপটি স্পষ্ট দেখা যায়। গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্ট রচনা করেন। এছাড়া জ্যামিতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে থেলিস, পিথাগোরাস, প্লেটো, টলেমি, আর্কিমিডিস সহ আরও অসংখ্য গণিতবিদের অবদান রয়েছে। তাহলে আমরা জ্যামিতির জনক বলতে পারি এই ভদ্রলোককে, যার নাম গ্রিক পণ্ডিত ইউক্লিড। ইনি হচ্ছে, শুধু ইনার একার অবদান না, অনেক সায়েন্টিস্ট আছে যারা ছোট ছোট বা বিভিন্ন জায়গাতে জ্যামিতির সূত্রগুলো আবিষ্কার করেছেন। কিন্তু তিনি কি করেছেন? তিনি এই সব সূত্রগুলোকে এক জায়গায় করে একটা বই আকারে প্রকাশ করেছেন, বা সুবিন্যস্ত করে সেই সূত্রগুলোকে সাজিয়ে তিনি প্রকাশ করেছেন। এবং তার বিখ্যাত সেই গ্রন্থ, এই গ্রন্থের নাম হচ্ছে এলিমেন্ট। এই জন্যই তাকে হচ্ছে জ্যামিতির জনক বলা হয়। তাহলে এই হচ্ছে জ্যামিতির ধারণা। এরপরে জ্যামিতির মৌলিক ধারণা। তো জ্যামিতির মৌলিক ধারণা, যেই বিষয়গুলো জ্যামিতি পড়ার আগে আমাদের জানতেই হবে, নিচের ছকটি লক্ষ্য করো এবং খালি ঘরগুলো পূরণ করো। তাহলে জ্যামিতিক নাম, বর্ণনা, চিত্র এবং কিভাবে পড়তে হবে। প্রথমেই দেখো বিন্দু। তাহলে বিন্দু কি? বিন্দু হচ্ছে একটা, আমরা ফুল স্টপ বলতে পারি, যেটা বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কোনো কিছুই নাই, শুধুমাত্র এর অবস্থান আছে। যেমনটা দেখছো, শুধু একটা অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ, বেধ, উচ্চতা কোনো কিছুই নাই, এটাকে বিন্দু বলে। তারপরে রেখা। রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নাই। যেমন এই যে একটা রেখা, দেখো দুই পাশে অ্যারো সাইন আছে, দুই পাশে অ্যারো সাইন, তার মানে এই রেখা দুই পাশে যেতে পারবে, এই পাশেও যেতে পারবে, এই পাশেও যেতে পারবে, অর্থাৎ এর কোনো সীমানা নাই। পৃথিবীর শেষ প্রান্তে চলে যাবে, তারপরেও এর কোনো সীমানা থাকবে না, সেটাকেই বলা হয় রেখা। এবং একটি রেখার মধ্যে অসংখ্য বিন্দু থাকতে পারে। যেমন দেখো, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এখানে যদি আরেকটা বিন্দু দিই সি, আর একটা বিন্দু দিলে ডি, অসংখ্য বিন্দু একটা রেখার ভিতরে থাকতে পারে, এবং এইটাকে বলা হয় রেখা। এরপরে রেখাংশ। রেখাংশের নির্দিষ্ট একটি
দৈর্ঘ্য আছে। যেমন রেখাংশে দেখো দুই পাশে অ্যারো সাইন নাই, এর একটা নির্দিষ্ট সীমানা আছে। যেমন এইটা যদি আমি বলি যে 5 সেন্টিমিটার, তাহলে এ 5 সেন্টিমিটারই হবে, এর বেশি হওয়ার এর কোনো সুযোগ নাই। বা 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং দুইটা প্রান্ত বিন্দু আছে। যেমন এ একটা প্রান্ত বিন্দু, বি একটা প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু মানে শেষ বিন্দু, যার সেখান থেকে সে আর বৃদ্ধি হতে পারবে না, সেটাকে বলা হয় প্রান্তবিন্দু। কিন্তু রেখার ক্ষেত্রে দেখো কোনো প্রান্তবিন্দু নাই, এই যে এই পাশেও অ্যারো সাইন দেওয়া আছে, এই পাশেও অ্যারো সাইন দেওয়া আছে। তো সেই জন্য অ্যারো সাইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর কোনো প্রান্তবিন্দু নাই, শেষ বিন্দু নাই। তারপরে রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, এর নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। তাহলে রশ্মি এক পাশে যাবে, যে কোনো এক পাশে। তাহলে এর দেখো এটা একটা প্রান্ত বিন্দু এবং এই পাশে অ্যারো সাইন আছে, তার মানে সে এই পাশে বৃদ্ধি হতে পারবে না, এই পাশে বৃদ্ধি হতে পারবে না, সে তাকে ডান পাশে যেতে হবে। অথবা যদি এই রকম হয় তাহলে সে হচ্ছে এখানে তার প্রান্ত বিন্দু হবে, সে বাম পাশে যাবে, ডান পাশে যেতে পারবে না। এইটা হলো রশ্মি। তাহলে এর নাম কি? রশ্মি। এরপরে আছে সমতল। তলের শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তল দ্বিমাত্রিক। তাহলে দ্বিমাত্রিক মানে কি? যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাকে দ্বিমাত্রিক বলে, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ত্রিমাত্রিক বলে। তাহলে তল কি? তল দেখো এরকম একটা মাঝখান দিয়ে একটা লাইন গেছে এবং রম্বস, এবং মাঝখানে আর কে জে অথবা আর জে কে, এইটা আর এইটা একটা পুরোটা একটা তল। তাহলে এই যে সমতল আর জে কে, এটা সমতল। এরপরে সমান্তরাল। সমান্তরাল কি? একই সমতলে অবস্থিত দুটি সমান্তরাল রেখা কখনো একে অপরকে ছেদ করে না। এই একটা রেখা, এই একটা রেখা, দুইটা কি একই সমতলে অবস্থিত এবং এই দুইটা রেখা সমান দূরত্ব বজায় রেখে চলবে। সমান দূরত্ব, সব জায়গাতে সমান দূরত্ব, অর্থাৎ কোনো জায়গায় এর দূরত্ব এখানে 5 সেন্টিমিটার, এখানে 6 সেন্টিমিটার হবে না, এখানে 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার, অর্থাৎ সমান দূরত্ব নিয়ে চলবে। এবং এই দুইটা রেখা কখনো এইভাবে মিলিত হবে না, কখনো এইভাবে মিলিত হবে না, এটা এইভাবেই চলতে থাকবে এবং সেটাকেই বলা হয় সমান্তরাল রেখা, অর্থাৎ রেখাদ্বয়কে সমান্তরাল বলা হয়। এরপরে আসি আমরা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, তাহলে একটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে 90 ডিগ্রি কোণটা যখন এই যে একটা রেখা লম্ব হবে, লম্ব মানে কি? লম্ব মানে হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে এর থেকে কম হতে হবে, তাহলে কম হতে হলে যেহেতু 90 ডিগ্রি থেকে কম হবে, তাহলে এই যে, তাহলে দেখো এটার আমরা নাম দিলাম এ বি সি। তাহলে এই কোণটা হচ্ছে ধরে নিলাম এটা 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যখন হবে তখন এটা কত? 90 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি হলে হয়তো কত? এই যে এখান থেকে এই পুরোটা এটা 90 ডিগ্রি হয়তো। তো এটা যেহেতু 90 ডিগ্রি থেকে কম, সেহেতু এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে দেখো এখান থেকে সূক্ষ্মকোণটা কী হবে? এরকম কোণের সাইন দিতে হবে, এ বি সি, একটি সূক্ষ্মকোণ। এখানে লিখতে হবে একটি সূক্ষ্মকোণ, এবার একটি সূক্ষ্মকোণ লিখতে হবে। এরপরে দেখো যেইটা আমরা কোণকে কিভাবে আমরা কোণটা লিখব, যে মাঝখানে যেটা থাকবে সেটাই হলো কোণ। যেমন বিটা হলো মাঝখানে, এ বি সি। এখন যদি তুমি লিখো বি এ সি, তাহলে এটা কিন্তু কোণ তৈরি হলো না। কোণ তৈরি হতে হলে অবশ্যই যেইটা শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দুটা মাঝখানে থাকতে হবে। যেমন দেখো এই দুইটা শীর্ষবিন্দু আবার কাকে বলে? শীর্ষবিন্দু হচ্ছে দুইটা রেখা একটি পয়েন্টে মিলিত হলে তখন সেই বিন্দুটাকে শীর্ষবিন্দু রেখা বলে। তাহলে এইটা একটা দুইটা এক জায়গায় মিলিত হয়েছে, এই জন্য এইটাকে শীর্ষবিন্দু বলা হয়। তাহলে শীর্ষবিন্দু সবসময় কোথায় থাকবে? মাঝখানে থাকবে কোণ লেখার ক্ষেত্রে। সেই জন্য এখানে লিখলাম এ বি সি, একটি সূক্ষ্মকোণ। এটা গেল সূক্ষ্মকোণ। এরপরে সন্নিহিত কোণ। যদি একই সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও এদের একটি সাধারণ রশ্মি থাকে
এবং কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। তার মানে সন্নিহিত কোণ মানে কি, আমরা কি বললাম যে একই সমতলে দুইটি কোণ থাকতে হবে, দুইটি কোণের একটা শীর্ষবিন্দু হতে হবে এবং এদের একটা সাধারণ রশ্মি থাকবে। এই কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করবে। কেমন একটু দেখে নিই। যেমন আমি এই একটা লাইন দিলাম, এই একটা আর এই একটা, এই তিনটা। এখন নাম দিলাম, এইটা হলো এ, এইটা বি, সি আর এটা হলো ডি। তাহলে দেখো আমরা সংজ্ঞাতে কি পড়লাম? আমরা সংজ্ঞাতে পড়লাম যে একই সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হবে এবং এদের একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে। তাহলে একই সমতলে দুইটা কোণ তৈরি হয়েছে, একই সমতলে এই একটা কোণ, এই একটা কোণ, দুইটা কোণ তৈরি হয়েছে, আমাদের সূত্রের সাথে মিলে যাচ্ছে। এরপরে আছে কি যে দুইটা কোণ তো তৈরি হবে এবং এদের একটি সাধারণ বাহু থাকবে। এই যে এসি, এই বাহুটা হলো সাধারণ বাহু এবং কোণ দুটা কি হবে? সাধারণ বাহুর বিপরীত পাশে, মানে এইটার বিপরীত এইটা অথবা এইটার বিপরীত এইটা। দেখো মাঝখানে আছে সাধারণ বাহু এবং সাধারণ বাহুর বিপরীত পাশে দুইটা কোণ তৈরি হয়েছে, এইটাকেই বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এখানে সূক্ষ্মকোণটা হবে কি, এই যে বি এ সি একটা সূক্ষ্মকোণ, আবার সি এ ডি একটা সূক্ষ্মকোণ। তার মানে কোণ বি এ সি ও কোণ সি এ ডি। তাহলে কোণ বি এ সি এবং কোণ সি এ ডি একটি অপরটির সন্নিহিত কোণ, মানে এই দুইটাই হলো সন্নিহিত কোণ। বুঝতে পারছো? এরপরে এইটা লিখে তারপর এখানে লিখতে হবে এইটা একটি অপরটির সন্নিহিত কোণ। এরপরে আসি সমকোণ। তাহলে সমকোণ কি? সমকোণ হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, 90 ডিগ্রি হলে তাকে সমকোণ বলে। অতএব 90 ডিগ্রি পরিমাপের কোণই হলো সমকোণ। তাহলে 90 ডিগ্রি কোণ কি হবে? এই যে একদম সোজা হবে, এই কোণটার পরিমাণই হচ্ছে 90 ডিগ্রি। যখনই 90 ডিগ্রি হবে তাহলে 90 ডিগ্রি কোণটাকে কি বলা হবে? সমকোণ বলা হবে, এ বি সি। তাহলে এখানে লিখতে হবে কোণ এ বি সি একটি সমকোণ। ঠিক আছে? এরপরে আসি স্থূলকোণ। তাহলে স্থূলকোণ কি? এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। এক সমকোণ কি? এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, আর দুই সমকোণ কি? দুই সমকোণ 180 ডিগ্রি। তাহলে এক সমকোণ অপেক্ষা বড় এবং দুই সমকোণ অপেক্ষা ছোট, সেই কোণকে স্থূলকোণ বলে। যেমন ধরো এই যে আমি একটা লাইন আঁকলাম, এই লাইনটা হয়ে গেল দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে আমাদেরকে ছোট কোণ আঁকতে হবে। তাহলে এই যে এইভাবে একটা কোণ এঁকে দিলাম, এটা শীর্ষবিন্দু হলো এ, এটা হলো বি আর এটা হলো সি। তার মানে এইটা ধরে নিলাম 120 ডিগ্রি। তাহলে দেখো 180 থেকে কম হয়ে গেল। তাহলে এই যে দুই সমকোণ অপেক্ষা কম, এই কোণটাকে কি বলা হয়? স্থূলকোণ। তাহলে এখানে আমরা লিখব কোণ বি এ সি একটি স্থূলকোণ। ঠিক আছে? এরপরে আসি পূরক কোণ। তাহলে পূরক কোণ কাকে বলে? যে দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে দুইটি কোণ থাকতে হবে, দুইটি কোণের পরিমাণ কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। যখন 90 ডিগ্রি হবে তখন কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে। আমরা কিছুটা সন্নিহিত কোণের মতো চিন্তা করতে পারি, যে সন্নিহিত কোণে দেখেছিলাম যে একই সমতলে দুইটি কোণ থাকবে এবং তাদের একটি সাধারণ বাহু থাকবে, সাধারণ বাহুর বিপরীত পাশে কোণ দুইটি হবে এরকম। কিন্তু এখানে সন্নিহিত কোণে বলা ছিল না কোণটা কত ডিগ্রি হতে হবে, এটা বলা ছিল না। এটা 180 ডিগ্রিরও মধ্যেও হতে পারে, 90 ডিগ্রির মধ্যেও হতে পারে, 90 ডিগ্রি থেকে কম বেশি হতে পারে। কিন্তু পূরক কোণের ক্ষেত্রে কি বলছে? পূরক কোণের ক্ষেত্রে বলছে যে দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হতে হবে।
90 ডিগ্রি বেশি হলে কিন্তু হবে না, তার মানে এখানে আমাকে আগে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। যেমন ধরো একটা আমরা 90 ডিগ্রি কোণ এঁকে ফেললাম, তাহলে এইটা। এখন এই যে 90 ডিগ্রির মাঝখানে আরেকটা কোণ দিয়ে দিলাম, তাহলে এই একটা আর এই একটা, এই দুইটার সমষ্টি হচ্ছে, তাহলে এই দুইটা কোণ অর্থাৎ এখানে এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, দুইটা, তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। তাহলে এইটার একটি অপরটির পূরক কোণ, তাহলে এইটার পূরক কোণ এইটা, অথবা এইটার পূরক কোণ এইটা, এইরকম। তাহলে এখন আমরা পূরক কোণ কীভাবে লিখতে পারি? যে কোণ এ একটা, বি এ সি একটা, সি এ ডি একটা, তাহলে কোণ বি এ সি, আর একটা কোণ ও কোণ সি এ ডি, এইটা একটা। তাহলে এই দুইটা হচ্ছে একটি অপরটির পূরক কোণ। বুঝতে পারছো? এরপরে আসো সম্পূরক কোণ। সম্পূরক কোণের ক্ষেত্রে কী হবে? একই জিনিস, কিন্তু এখানে কত হবে? দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে, বা এক সরল কোণ। দুই সমকোণ বলতে পারি, এক সরল কোণ মানেও হলো 180 ডিগ্রি। তাহলে এখানে প্রশ্ন অনেক সময় হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন, এক সরল কোণ সমান কত ডিগ্রি? তাহলে এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। যেমন দেখো যে এই যে যখন এটা সরল রেখা হয়ে গেল, তখন এটা কি এক সরল কোণ অথবা 180 ডিগ্রি হলো। যখনই এখানে আর একটা সন্নিহিত কোণ আঁকবো, তাহলে এইটার সরল কোণ এইটার সম্পূরক কোণ এইটা, অথবা এইটার সম্পূরক কোণ এইটা। তখন একইভাবে লিখতে হবে যে এ এটা দিলাম, এটা বি দিলাম, এটা সি, আর এটা ডি। তাহলে একইভাবে বি এ সি, বি কোণ বি এ সি ও কোণটা এটা সি এ ডি, সি এ ডি। তাহলে দুইটা একটা অপরটির কি? সম্পূরক কোণ। এখন প্রশ্ন হতে পারে 90 ডিগ্রির সম্পূরক কোণ কত ডিগ্রি, অথবা 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, এরকম প্রশ্ন হতে পারে। তো এখন আমরা এখনও জানি যে পূরক কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে আমি যদি বলি যে 30 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 90 মাইনাস 30, তাহলে কত হলো? 90 মাইনাস 30, 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির পূরক কোণ হলো 60 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ 30 ডিগ্রি হবে, একটা কোণ 60 ডিগ্রি হবে। তারপরে আবার যদি বলি 180 ডিগ্রি, যেহেতু সম্পূরক কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে যদি বলি যে 90 ডিগ্রির সম্পূরক কোণ কত, বা 70 ডিগ্রির সম্পূরক কোণ কত, তাহলে 180 দুইটা কোণ থেকে বাদ দিতে হবে। 180 বিয়োগ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির সম্পূরক কোণ হলো 90 ডিগ্রি। আবার প্রশ্ন এইভাবেও হতে পারে যে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, অথবা এক্স ডিগ্রি কোণের পূরক কোণ কত। তাহলে পূরক কোণ যখন বলবো তখন 90 মাইনাস এক্স ডিগ্রি, যখন সম্পূরক বলবো 180 মাইনাস এক্স ডিগ্রি। এইভাবে পূরক কোণ এবং সম্পূরক কোণ বের করতে হয়। এরপরে আরও একটা কোণ আছে, এখানে দেওয়া নাই, সেটা হলো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কী জিনিস? যে এক সরল কোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সরল কোণ অপেক্ষা ছোট। তাহলে এক সরল কোণ বললাম কত? 180 ডিগ্রি। দুই সরল কোণ তাহলে কত হবে? 180 80 360 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণ হচ্ছে এক সরল কোণ থেকে বড়। এক সরল কোণ কত? 180 ডিগ্রি অপেক্ষা বড় এবং 360 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। এই কোণকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ। এই যে একটা সরল কোণ আঁকলাম, এটা কত হলো? 180 ডিগ্রি হলো। এরপরে আমরা কি করতে পারি? এই নিচের দিকে একটা লাইন দিতে পারি। তাহলে এই যে এইখান থেকে এইটা, তাহলে দেখো এখান থেকে যখন হবে এটা কিন্তু এখান থেকে এই পুরোটা 180 হলো, আর এই যে এইটুকুন কিন্তু 180 থেকে বড়। আবার যখন 360 হবে তখন কিন্তু পুরো সার্কেল হয়ে গেল। এই যে এইটাকে বলা হয় 360।
তো সেজন্য এই যে এইটা ধরে নিলাম 180 আর এখানে হলো 60 ধরে নিলাম, তাহলে 240 ডিগ্রি। মনে করো যে এখান থেকে এই পুরো কোণটা 240 ডিগ্রি, 240 ডিগ্রি। তাহলে এইটাই হলো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। বুঝতে পারছো?